আসসালামু আলাইকুম। আমরা থার্ড সেমিস্টারে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম পড়ব। আমাদের সিদ্ধান্ত হয়েছিল, জোবার ভাই সহ সবাই বলছিলেন যে থার্ড সেমিস্টারের একটা একটা করে সাবজেক্টের একটা একটা করে অধ্যায় আমরা শেষ করি। কিন্তু এরই মধ্যে আমার মোতাহার স্যারের সাথে কথা হলো, তা উনি বললেন যে হয়তো দ্রুতই থার্ড সেমিস্টারের পরীক্ষা নিতে পারেন ওনারা। ঠিক আছে, এই জন্য চিন্তা করলাম যেহেতু দ্রুত নিবে, তাহলে আমরা একটু আরো একটু কার্যকর করি আমাদের পড়াশোনাটাকে। মানে যে কোনো একটা সাবজেক্ট খুব দ্রুত যদি আমরা শেষ করি, হ্যাঁ, তা আর একটা সাবজেক্ট আমরা এরপরে ধরতে পারি। আর একটা একটা করে করলে হয়তো আমাদের মনে হচ্ছে যে একটু দেরি হয়ে যাবে, বা মাঝে যদি গ্যাপ যায় তাহলে এখানেও এটাও শেষ হলো না, ওটাও শেষ হলো না। তো এই পরিস্থিতিটা এড়ানোর জন্য আমরা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ধরছি। এটা মোটামুটি 5টা 6টা অধ্যায় শেষ করে তারপরে আমরা অন্য একটা সাবজেক্টে যেতে চাই। ঠিক আছে, তা আপনারা যারা ভিডিও দেখবেন বা সরাসরি এখন আছেন, বলবো যে নিয়মিত যাতে থাকেন। শনি সোম বুধ ঠিক 9:30টায় ক্লাসগুলো হবে। ঠিক আছে, তো ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের প্রথম অধ্যায় কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি। আমরা এখন দ্বিতীয় অধ্যায়ে যাব। আপনাদের যদি একটু সূচিপত্র দেখাই, টোটাল এখানে আছে 10টা অধ্যায়। আমরা এটা শেষ করছি। এখন আমরা সফটওয়্যার এবং প্রোগ্রামিং, হ্যাঁ, সাবজেক্টগুলো যেহেতু একটু জটিল, আইসিটি রিলেটেড পড়াশোনা যাদের একটু কম বা যারা ভুলে গেছেন, অনেক আগে পড়ছেন, তাদের জন্য একটু নতুন করে বোধহয় ক্লাসগুলোতে থাকা ভালো। তা না হলে এই সাবজেক্টে মোটামুটি বানাই লেখার তো কোনো সুযোগ নাই, ঠিক না? আচ্ছা, আমরা এখানে অনেকগুলো প্রশ্ন আছে, 11টা প্রশ্ন আছে। আমরা সব পড়বো না, মোটামুটি সাজেশন থেকে আমরা কি কি পড়বো আমি আপনাদেরকে বলে দিব। আচ্ছা, প্রথমে আমরা ভিপিএন বলতে কি বোঝায় এটা পড়বো। এটা মোটামুটি আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বলতে পারেন ডাবল স্টার। ঠিক আছে, ভিপিএন, আমরা ভিপিএনটা সবাই ব্যবহার করি বা হয়তো আমরা জানি শুনি, কিন্তু ভিপিএনটা পরীক্ষা আসলে কিভাবে লিখবো, কি লিখবো, সেটা আমি এখন আপনাদের সামনে বলবো। দেখেন, ভিপিএন ভিপিএন বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক হলো একটি প্রযুক্তি যা ইন্টারনেটের মাধ্যমে নিরাপদ এবং সুরক্ষিত সংযোগ স্থাপন করে। সহজভাবে বলতে গেলে, ভিপিএন ব্যবহার করলে একজন ব্যবহারকারী ডিভাইস এবং ইন্টারনেটে যেসব সার্ভার বা ওয়েবসাইটে সে সংযোগ স্থাপন করেছে সেই সংযোগ এনক্রিপ্টেড হয়। ফলে তৃতীয় পক্ষ যেমন হ্যাকার বা অন্য কেউ ব্যবহারকারী ডাটা পর্যবেক্ষণ বা চুরি করতে পারে না। এখন এই প্রশ্নটা আমরা একটু বেশ কয়েকবার পড়বো। আমরা কিন্তু বুঝে ফেলছি, তারপর বেশ কয়েকবার পড়বো কেন? কারণ আমাদের এটা পরীক্ষায় লিখতে হবে। ঠিক আছে, এই জন্য ক্লাসটা অনেকটা গ্রুপ স্টাডি স্টাইলেরও হবে। তো এখানে একটা নতুন শব্দ আছে, এনক্রিপ্টেডটা কি? হ্যাকার কি? আমরা হ্যাকার চিনি, যারা হ্যাক করে তারা হ্যাকার। বিভিন্ন গ্রুপ বা কম্পিউটার নেটওয়ার্ক সফটওয়্যার ডিজিটাল সিস্টেম যারা প্রবেশ করে আমাদের অনুমতি ছাড়া বা আমাদের পাসওয়ার্ড ব্যবহার করে, ঠিক না, তারা হচ্ছে হ্যাকার। আর এনক্রিপ্টেডটা কি? মনে করেন যে কোনো তথ্য ডেটা এমন ভাবে রূপান্তর করতে হবে যাতে করে তা অগোচরে চলে যায়। ঠিক আছে, মানে অনুমোদিত ব্যক্তি, অর্থাৎ যিনি পাসওয়ার্ড পাবেন বা যিনি অনুমোদন প্রাপ্ত, তিনিই পড়তে পারবেন, তিনিই ব্যবহার করতে পারবেন। এটাই হলো ইংরেজিতে এনক্রিপ্টেড, বাংলায় সহজ কথা গোপন করা। ঠিক আছে, বা গোপনীকৃত বা কোডকৃত। কোডিং করলে তো আমরা সচরাচর সবাই করতে পারবো না, বা যদি ইনবক্সে থাকে, বা মোটামুটি বুঝতে পারলেন আপনারা বিষয়টা। তো এখানে ভিপিএন বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক হলো একটি প্রযুক্তি যা ইন্টারনেটের মাধ্যমে নিরাপদ ও সুরক্ষিত সংযোগ স্থাপন করে। এই বাক্যটা লিখবেন, লেখার পরে বলবেন সহজভাবে বলতে গেলে ভিপিএন ব্যবহার করলে একজন ব্যবহারকারী ডিভাইস এবং ইন্টারনেট, দুটা জিনিস, দুটো সব কথা বলবেন, ডিভাইস ও ইন্টারনেটে যেসব সার্ভার বা ওয়েবসাইটে সে সংযোগ স্থাপন করেছে। আবার পড়ি, একজন ব্যবহারকারী ডিভাইস বা ইন্টারনেট দিয়ে যেসব সার্ভার বা ওয়েবসাইটে সংযোগ স্থাপন করেছে সেই সংযোগ এনক্রিপ্টেড হয়ে যায়। এবার আমি না দেখে বলি, দেখেন হয় কিনা। ভিপিএন ব্যবহার করলে একজন ব্যবহারকারী বা গ্রাহক তার ডিভাইস বা ইন্টারনেট দিয়ে যে সকল ওয়েবসাইট বা যে সকল সার্ভারে সে সংযোগ স্থাপন করেছে সেগুলো এনক্রিপ্টেড হয়ে যায়, মানে গোপনীয় হয়ে যায়। ঠিক আছে, এটা ভিপিএন ব্যবহার করলে কি হয় সেটা বলা হয়েছে, কিন্তু প্রথমেই বলা আছে ভিপিএন বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক হলো এমন একটা প্রযুক্তি যা ইন্টারনেটের মাধ্যমে নিরাপদ সংযোগ প্রদান করে। নিরাপদ সংযোগ, দুইটা বাক্য এখানে, জাস্ট দুইটা বাক্য। কোন দুইটা বাক্য আমি পড়ে ফেললাম। এবার লাস্টের বাক্যটা কি দেখেন, ফলে তৃতীয় পক্ষ, মানে এই যে এনক্রিপ্টেড হয়ে যায়, এনক্রিপ্টেড হয়ে যাওয়ার ফলে তৃতীয় পক্ষ যেমন হ্যাকার বা অন্য কেউ ব্যবহারকারীর ডাটা পর্যবেক্ষণ বা চুরি করতে পারবে না। তৃতীয় পক্ষ যেমন হ্যাকার বা অন্য কেউ ব্যবহারকারী ডাটা পর্যবেক্ষণ চুরি করতে পারবে না। আমি কিন্তু ভিপিএন এর 3টা বাক্য মানে আমার কিন্তু মুখস্থ হয়ে গেছে।
আমি খুব মনোযোগ দিয়ে আপনাদের পড়ালাম বিধায় হয়তো মুখস্থটা হয়ে গেল, ঠিক না? এখন মোটামুটি এটা আমরা পরীক্ষায় লিখবার একবার পড়বো। এখন যদি শুধু ভিপিএন কাকে বলে আসে পরীক্ষায়, চাইলে আপনি এই প্যারাগ্রাফটা দিলে আপনার হয়ে যাবে, ঠিক আছে? এখন যদি ভিপিএন এর সুবিধা আসে বা একটু যদি বড় করতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে এইটা। তো মোটামুটি আমরা 4টা সুবিধা জানি ভিপিএন এর। এক হলো নিরাপত্তা বৃদ্ধি, যেমন পাবলিক ওয়াইফাই বা অননুমোদিত নেটওয়ার্ক ব্যবহার করলে তথ্য সুরক্ষিত থাকে। মনে করেন আপনি এমন একটা ওয়াইফাই ব্যবহার করছেন যেটা থেকে ওই কোনো ভাবে আপনি কি কি ব্যবহার করতেছেন এগুলো হয়তো লিক হওয়ার সুযোগ থাকে, তখন আপনি ভিপিএন ব্যবহার করে নেটওয়ার্কটা ব্যবহার করা শুরু করলেন, ঠিক আছে? তাহলে আপনি নিরাপত্তা বৃদ্ধি পেল। আচ্ছা, 2 নম্বর হচ্ছে গোপনীয়তা নিশ্চিত করা। ব্যবহারকারীর আইপি ঠিকানা লুকানো থাকে, ফলে তার অবস্থান বা পরিচয় গোপন থাকে। আপনি যদি মানে একটা মানে আপনার গোপনীয়তা রক্ষা করতে চান, তাহলে আপনাকে এই আইপি ঠিকানা লুকাতে হবে, তা না হলে আপনার পরিচয় বা অবস্থান জেনে যেতে পারে যে কোনো কেউ। তো মোটামুটি এটা সবার জন্য গোপন করা দরকার না, কিন্তু মোটামুটি আমরা এটা জেনে নিলাম যে 1 নম্বর হলো নিরাপত্তা বৃদ্ধি, 2 নম্বর হলো গোপনীয়তা নিশ্চিত করা। আচ্ছা, 3 নম্বর হলো ভৌগোলিক সীমাবদ্ধতা বাইপাস। যেমন আমরা জানি যে ভিপিএন ব্যবহার করে আমরা বাংলাদেশে বসে অন্য দেশের নেটওয়ার্ক ব্যবহার করতে পারি, বা অন্য দেশের নেটওয়ার্ক না, অন্য দেশের ওয়েবসাইট বা অন্য দেশের বিভিন্ন সফটওয়্যারে আমরা অ্যাক্সেস নিতে পারি, ঠিক আছে? তো সেইটার জন্য ভিপিএনটা ব্যবহার করা হয়। তো ভৌগোলিক সীমাবদ্ধতা বাইপাস মানে হলো যে আমি যে অন্য দেশে যেতে পারতেছি না, অন্য দেশের নেটওয়ার্কে আমি ওয়েবসাইটে আমি ঢুকতে পারতেছি না, অন্য দেশের প্রোডাক্ট আমি কিনতে পারতেছি না, কিন্তু আমি ভিপিএন ব্যবহার করলে সহজেই সেই দেশের সফটওয়্যার গুলো, ওয়েবসাইট গুলো আমাকে সেই দেশের ব্যবহারকারী মনে করবে। ভিপিএন ব্যবহার করে অন্য দেশের কন্টেন্টে বা সার্ভিস অ্যাক্সেস করা যায় যা স্থানীয়ভাবে ব্লক করা থাকতে পারে। যদি আমাদের দেশে কোনো ওয়েবসাইট ব্লক করা থাকে কিন্তু আমেরিকায় নাই, তখন আমেরিকার ভিপিএন ব্যবহার করে আমি আমেরিকার ওয়েবসাইটে ঢুকবো, ঠিক আছে? তাহলে ভিপিএন কি করে? ভৌগোলিক সীমাবদ্ধতা বাইপাস করে, গোপনীয়তা নিশ্চিত করে, নিরাপত্তা বৃদ্ধি করে, গোপনীয়তা নিশ্চিত করে, ভৌগোলিক সীমাবদ্ধতা বাইপাস করে। ক্লিয়ার? 4 নম্বর আছে ডাটা এনক্রিপশন। দেখেন এখানে যে এনক্রিপ্টেড হয়ে যায়, গোপন হয়ে যায়, হাইড হয়ে যায়, দেখেন ইমেইল, ফাইল ট্রান্সফার বা ব্রাউজিং ডেটা এনক্রিপ্ট হয়ে যায়, যা নিরাপদ সংযোগ নিশ্চিত করে। ভিপিএন ব্যবহার করলে আপনার ব্রাউজিং ডেটা, আপনার ফাইল বা ইমেইল এগুলো সব এনক্রিপ্টেড হয়ে যায়। এনক্রিপ্টেড মানে কি আমরা আগেই পড়ছি। ফলে কি হয়? নিরাপদ সংযোগ নিশ্চিত করে। তো মোটামুটি ভিপিএন এর সুবিধা 4টা, একটু মুখস্থ করে যদি বলি: নিরাপত্তা বৃদ্ধি, গোপনীয়তা নিশ্চিত করা, নিরাপত্তা বৃদ্ধি, গোপনীয়তা নিশ্চিত করা, ভৌগোলিক সীমারেখা বাইপাস, ডাটা এনক্রিপশন, ভৌগোলিক সীমারেখা বাইপাস, নিরাপত্তা বৃদ্ধি, গোপনীয়তা নিশ্চিত করা। সংক্ষেপে ভিপিএন হলো এমন একটি মাধ্যম যা ব্যবহারকারী অনলাইন কার্যক্রমকে নিরাপদ, গোপনীয় এবং স্বাধীন রাখে। আশা করি আপনারা যারা ভিডিওটা দেখবেন পরে বা সরাসরি আছেন, থ্যাংক ইউ জুবাইর ভাই, শুরু থেকেই আপনি জয়েন করছেন। আচ্ছা, আমরা এই প্রশ্নটা পারবো সবাই, ঠিক আছে? এরপরে আমি একটা প্রশ্নে চলে যাই, সেটা আমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কিন্তু কয়েকবার না পড়লে জটিল মনে হতে পারে, আর পড়লে সহজ মনে হবে। দেখেন, হাই লেভেল ভাষা কি? 3টি হাই লেভেল ভাষার নাম, তাদের ক্ষমতা এবং দুর্বলতার বর্ণনা দিন। হাই লেভেল ভাষা কি? 3টি হাই লেভেল ভাষার নাম, তাদের ক্ষমতা, দুর্বলতা। এই প্রশ্ন কিন্তু এইভাবেই আসে, আমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো মোটামুটি এখানে যেহেতু বলে ফেলছে নাম, তো এই যে নাম দিছি, তাদের ক্ষমতার কথা বলছে, এই যে ক্ষমতা দিছি, তাদের দুর্বলতার কথা বলছে, এই যে দুর্বলতা দিছি। এখন যেহেতু এত কিছু চেয়ে ফেলছে আবার 3টা, তাই মোটামুটি আমাকে তো এইগুলো না লিখে উপায় নাই, ঠিক আছে? এই মোটামুটি এর থেকে ছোট করা সম্ভব হয় নাই, বইতে হয়তো আরো বড় করে আছে, আমি ছোট করছি। দেখেন, আর প্রথমে বলছে হাই লেভেল ভাষা কি, তা হাই লেভেল ভাষা কাকে বলে এটা আমরা আগে সংজ্ঞাটা করবো। আচ্ছা, আমি ঠিক 30 সেকেন্ড পরে আসতেছি, ভাই থাকবেন। আমরা এই হাই লেভেল ভাষাটা এখনই এমন ভাবে করতে চাই যাতে আমাদের পরীক্ষার জন্য মোটামুটি আয়ত্তে চলে আসে। সামনে হয়তো আরো জটিল জটিল বিষয় আছে, কারণ এটা এমন একটা সাবজেক্ট আমাদের, মানে সহজে আমরা চাইলেই বানায় লিখতে পারবো না, কোনোভাবে সম্ভব না। এমনকি নকল করাটাও সম্ভব না, মানে নকল করতে গেলে আপনি সব লিখতে পারবেন না, এক লাইন দেখে আর এক লাইন লিখতে পারবেন না, ঠিক আছে? এই জন্য এই সাবজেক্টটা বারবার পড়া দরকার। এটা উচ্চতর হিসাব বিজ্ঞানের থেকেও জটিল আমি মনে করি, কারণ উচ্চতর হিসাব বিজ্ঞানে বোঝার অনেক কিছু আছে। আমি আপনাদের হিসাব বিজ্ঞান বানাই লেখার মতন মানে পথ দেখাই দিব, কিন্তু এটা দেখাইতে পারবো না। হ্যাঁ, এটা বুঝে বারবার পড়লে আপনি লিখতে পারবেন।
আচ্ছা, হাই লেভেল ভাষা দেখেন, হাই লেভেল ভাষা হলো এমন এক ধরনের প্রোগ্রামিং ভাষা যা মানুষের বোধগম্য ইংরেজির কাছাকাছি শব্দ, প্রতীক, বাক্য কাঠামো ব্যবহার করে তৈরি করা হয়। এই প্রথম বাক্যটা একটু আবার পড়বো ভেঙে চুরে, তা না হলে আমাদের মনে থাকবে না। দেখেন, হাই লেভেল ভাষা হলো এমন এক ধরনের প্রোগ্রামিং ভাষা যা মানুষের বোধগম্য। এখন প্রোগ্রামিং ভাষাটা কি? আমরা যদি প্রোগ্রামিং ভাষাটা না বুঝি, প্রোগ্রামিং ভাষাটা কিন্তু আমাদের যে কথা বলতেছি সেই ভাষা না। প্রোগ্রামিং ভাষা এটাও একটা ভাষা, কিন্তু আমরা এই ভাষাটা ব্যবহার করি কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিতে। বুঝতে পারছেন? তার মানে কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিতে আমরা যে ভাষা ব্যবহার করি সেটাকে প্রোগ্রামিং ভাষা বলে। সহজ কথা। এটাকে যদি আমরা আরো ভালোভাবে বুঝি, মনে করেন যে মানুষের বোধগম্য ভাষা মানে যে ভাষাটা মানুষ বুঝে এবং কম্পিউটারের বোধগম্য ভাষার মধ্যাকার যে সেতু সেটা হলো প্রোগ্রামিং ভাষা। ঠিক আছে? প্রোগ্রামিং ভাষাটা আমরা জানি যে বিভিন্ন ধরনের ওয়েবসাইট, সফটওয়্যার, অ্যাপ্লিকেশন তৈরি করতে যে ভাষাটা ব্যবহার করে সেটাই প্রোগ্রামিং ভাষা। ঠিক আছে? এখন আমাদের প্রশ্নটা বুঝতে গেলে এরকম অনেক টার্ম আছে, সেই টার্মগুলো না বুঝলে প্রশ্নটা কিন্তু মুখস্থ হবে না। ঠিক আছে? হাই লেভেল ভাষা হলো এমন এক ধরনের প্রোগ্রামিং ভাষা যা মানুষের বোধগম্য ইংরেজির কাছাকাছি শব্দ, যেমন এ বি সি অথবা হ্যাশ, স্টার, এক্সক্লামেশন, বিভিন্ন ধরনের প্রতীক, বিভিন্ন বাক্য কাঠামো ব্যবহার করে তৈরি করা হয়। আমরা জানি যে এই যে হাই লেভেল ভাষাগুলো বা প্রোগ্রামিং ভাষাগুলো বিভিন্ন কোডিং করা হয়, যেটা যে মানে এবিসি অক্ষর থাকতে পারে, সমান চিহ্ন থাকতে পারে, হ্যাশ থাকতে পারে, তারপরে আপনার অবলিক থাকতে পারে, যত এই চিহ্ন প্রতীক আছে এগুলো দিয়ে তৈরি করা হয়, যেগুলো আমরা তাকাইলেই আমরা বুঝি না। তো মোটামুটি এগুলো আবার কম্পিউটার বুঝে। ঠিক আছে? তাহলে প্রথম বাক্যে কি বলছে? হাই লেভেল ভাষা হলো এমন এক ধরনের প্রোগ্রামিং ভাষা যা মানুষের বোধগম্য ইংরেজির কাছাকাছি শব্দ, চিহ্ন, প্রতীক, বাক্য কাঠামো ব্যবহার করে তৈরি করা হয়। তাহলে প্রথম বাক্যটা আশা করি আমরা সবাই বুঝতে পারছি। এখন দ্বিতীয় বাক্যটা কি? এই ভাষায় প্রোগ্রাম লেখা, পড়া এবং বোঝা তুলনামূলকভাবে সহজ। এখন বলতে পারেন যে ভাই এই যে হ্যাশ, সমান, দাড়ি, কমা, এ বি, ছোট হাতের এ বি চিহ্ন দিয়ে স্টার, এগুলো দিয়ে যে ভাষাটা, সেটা আবার কিভাবে লেখাপড়া এবং বোঝার জন্য সহজ হয়? সেটা তুলনামূলকভাবে সহজ। কেন সহজ? অন্যান্য অনেক ভাষা আছে কম্পিউটারে যেগুলো থেকে এই প্রোগ্রামিং ভাষাটা সহজ। এই জন্য আমরা আমাদের ছাত্রছাত্রীরা এই প্রোগ্রামিং ভাষা করে বিভিন্ন সফটওয়্যার অ্যাপ্লিকেশন সহজে তৈরি করতে পারে। তাহলে এই কথাটা আমরা লিখবো। তৃতীয় বাক্য, তৃতীয় বাক্যে কি আছে? কম্পিউটার সরাসরি এই ভাষা বুঝতে পারে না। আবার দেখেন, আমি লিখতেছি কিন্তু কম্পিউটার আবার সরাসরি আমার এ বি সি হ্যাশ এগুলো আবার বুঝতে পারে না। এটা বুঝতে পারে না, এই পর্যন্তই বুঝে নিলাম যে বুঝতে পারে না। তাই বুঝতে না পারার কারণে কি করা হয় দেখেন, তাই কম্পাইলার, কম্পাইলার ইংরেজিটাও দেখেন, বা ইন্টারপ্রেটর প্রোগ্রামের মাধ্যমে দুইটা প্রোগ্রাম, একটা হলো কম্পাইলার আর একটা হলো ইন্টারপ্রেটর, এই দুইটা প্রোগ্রামের মাধ্যমে হাই লেভেল ভাষাকে আবার মেশিন ভাষায় অনুবাদ করা হয়। দেখছেন? মেশিন ভাষা। তাহলে এই যে কেন বলছিলাম উপরে যে এই ভাষা সহজ, প্রোগ্রাম ভাষা, প্রোগ্রামিং ভাষা লেখাপড়া বোঝা সহজ, কিন্তু মেশিন ভাষাটা কিন্তু আমাদের জন্য বোঝাটা কঠিন। তো এই যে আবার প্রোগ্রামিং ভাষাটা আবার কম্পিউটার বোঝে না, তাই কি করতে হয়? কম্পাইলার বা ইন্টারপ্রেটর প্রোগ্রামের মাধ্যমে হাই লেভেল ভাষাকে মেশিন ভাষায় অনুবাদ করতে হয়। এবার এই প্যারাগ্রাফটা কিন্তু আমার মুখস্থ হয়ে গেছে। কেন হয়েছে? কারণ আমি বুঝে বুঝে পড়ছি এবং আপনাদেরকে সহজ করে দেওয়ার জন্য। কারণ অনেক শ্রেণী পেশার ভাই বোন, অনেক বয়স্ক ভাই বোন এটা ভিডিও দেখবেন, পরবর্তীতে অনেকে দেখবেন। এই জন্য আমি মোটামুটি পড়াতে গেলে আরো সহজ করে বোঝানোর চেষ্টা করলাম। তো যাই হোক, প্রথম প্যারাগ্রাফটা আপনারা যারা আছেন আমি আপনাদের সামনে একটু না দেখে পড়ার চেষ্টা করবো, আপনিও শুনবেন, তাহলে আপনারও মুখস্থ হয়ে যাবে। এখানে তিনটা বাক্য আছে। দেখেন প্রথম বাক্যে কি বলছে? হাই লেভেল ভাষা হলো এমন এক ধরনের প্রোগ্রামিং ভাষা যা মানুষের বোধগম্য ইংরেজির পাশাপাশি বিভিন্ন প্রতীক, চিহ্ন বা বাক্য কাঠামো দিয়ে তৈরি করা হয়। এই ভাষায় প্রোগ্রাম লেখা, পড়া, বোঝা তুলনামূলকভাবে সহজ। দুইটা বাক্য শেষ। কিন্তু কম্পিউটার সরাসরি এই ভাষা বুঝতে পারে না। তাই দুটা জিনিস, দুটা প্রোগ্রাম, কম্পাইলার বা ইন্টারপ্রেটর প্রোগ্রামের মাধ্যমে হাই লেভেল ভাষাকে, আমরা এই কম্পাইলার এবং ইন্টারপ্রেটর কি এটা আমরা একটু বোঝার চেষ্টা করবো। তার আগে বাক্যটা একটু বোঝাই। কম্পাইলার বা ইন্টারপ্রেটর বুঝতে পারেন, এই দুটা প্রোগ্রামের মাধ্যমে হাই লেভেল ভাষাকে আবার কি করা হয় বলেন তো? মেশিন ভাষায় অনুবাদ করা হয়। তাহলে এই প্যারাগ্রাফটা দিব। এখন কথা হচ্ছে হাই লেভেল ভাষা কাকে বলে? সহজে এই সংজ্ঞাটা নাই, এখানে যেভাবে আছে এইভাবেই লিখতে হবে। আচ্ছা, হাই লেভেল ভাষার মূল উদ্দেশ্য হলো, আচ্ছা আমরা ইন্টারপ্রেটর এবং কম্পাইলারটা কি এটা যদি একটু বুঝি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। দেখেন, কম্পাইলার এবং ইন্টারপ্রেটর
একটা প্রোগ্রামিং প্রোগ্রাম, ঠিক আছে? এটা মূলত একটা সফটওয়্যার টুল। প্রোগ্রাম আমরা জানি সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনটা একটা প্রোগ্রাম, এটা হলো একটা সফটওয়্যার টুল। কি করে সফটওয়্যার টুলটা? প্রোগ্রামিং ভাষায় লেখা যত কোড, এ বি, ছোট হাতের এ বি, ক্যাপিটাল এ বি, এইগুলোকে দাড়ি কমা, এই যে প্রোগ্রামিং শব্দ, ভাষা, চিহ্ন, এইগুলোকে কম্পিউটারে বোঝার মতো মেশিন করে রূপান্তর করে। তাহলে আপনি এত কিছু দরকার নেই। কম্পাইলার এবং ইন্টারপ্রেটার হলো আরেকটা সফটওয়্যার যেটা আমার লেখা প্রোগ্রামিং ভাষাটাকে, প্রোগ্রামিং কোডকে মেশিন ভাষায় রূপান্তর করে দেয়, একটা সফটওয়্যার। জাস্ট এতটুকু বুঝেন, ঠিক আছে? মোটামুটি এগুলো কম্পিউটারে মানুষের যে লেখা, আমরা যে এবিসিডি লিখছি, এই লেখাটাকে কম্পিউটারের বোঝার ক্ষমতা সম্পন্ন করে, কম্পিউটারের ভাষায় রূপান্তর করে দেয়, ঠিক আছে? এটাই হলো কম্পাইলার বা ইন্টারপ্রেটার। আমরা যদি প্রাথমিকভাবে এই দুটা জিনিস এভাবে বুঝি, তো মোটামুটি বোধহয় আমাদের মুখস্থ করতে, লিখতে অসুবিধা হবে না। এখন এখানে বলছে যে, কি বলছে, কম্পাইলার বা ইন্টারপ্রেটর প্রোগ্রামের মাধ্যমে হাই লেভেল ভাষা মেশিন ভাষা অনুবাদ করতে হয়ে গেল। হাই লেভেল ভাষার মূল উদ্দেশ্য হলো, দেখেন, প্রোগ্রামারদের সুবিধা দেওয়া। যারা প্রোগ্রামার তারা এই এ বি সি হ্যাশ স্টার সমান এই দাড়ি কমা দিয়ে প্রোগ্রাম তৈরি করতে পারবে, কিন্তু জটিল মেশিন ভাষায় তৈরি করতে তারা পারবে না। এই জন্য হাই লেভেল ভাষা মূলত প্রোগ্রামারদের সুবিধা দেয়, যাতে করে তারা বাইনারি কোড বা জটিল মেশিন নির্দেশনা না জেনেও, বুঝতে পারছেন? এই যে জটিল মেশিন ভাষা, সেটা হলো বাইনারি কোড। এখন বাইনারি কোডটা কি, মেশিন ভাষাটা কি, এটা আমাদের একটু জানতে হবে। মেশিন ভাষা, আমরা আমাদের কি মনে পড়ে, আমাদের ছোট ভাই বোনরা যে আইসিটি পড়ে, তারা কিন্তু কিছু একটা দুইটা অঙ্ক আছে বা একটা দুইটা বাইনারি আছে, বিষয় আছে, সেখানে তারা 0 1 0 1 0 0 এই হিসাবগুলো করে বা এই ধরনের কিছু বিষয় লেখে বা তাদের বইতে আছে, ঠিক আছে? এই বিষয়গুলো হলো মেশিন ভাষা। এখন জিরো দিয়ে কতগুলো জিরো দিলে কতগুলো অন দিলে কি হবে না হবে, এগুলো কিন্তু খুব জটিল, ঠিক আছে? তো সরাসরি হার্ডওয়্যার দ্বারা এক্সিকিউট করে মেশিন ভাষায় রূপান্তর করা হয়, কাকে, প্রোগ্রাম ভাষাকে, ঠিক আছে? আর এটা কিন্তু যে সিপিইউ, ঠিক আছে, সিপিইউ দ্বারা বা সিপিইউর যে কলাকৌশল বা মেশিন আছে সেগুলো কিন্তু সহজে বিভিন্ন সফটওয়্যার এগুলো মোটামুটি সেই মেশিন ভাষাটা বুঝতে পারে বা তৈরি করতে পারে, ঠিক আছে? তো মোটামুটি আপনারা বুঝতে পারেন। এখন বাইনারি কোডটা কিন্তু এই যে অন টু দিয়ে, অন দিয়ে, জিরো দিয়ে যেটা তৈরি করে, সেটাই কিন্তু বাইনারি কোড, ঠিক আছে? বাইনারিতে কিন্তু জিরো এবং অন ছাড়া অন্য কিছু থাকে না। এই বাইনারি কোডের আবার বিভিন্ন ভাষা আছে, সেই জিনিসগুলো আমরা হয়তো এগুলো গভীরে যাওয়ার দরকার নেই। জিরোটা হলো অফ আর অনটা হলো ওয়ান। এখন এই জিরো অফ অন এগুলো আমাদের গভীরে লাগবে না, ঠিক আছে? মোটামুটি আমি বোঝালাম যে জিরো অন দিয়ে এই দুটা ইয়ে দিয়ে, নাম্বার দিয়েই কিন্তু বাইনারি কোড করা হয়, ঠিক আছে? তো মোটামুটি এখানে বলছে কি, দেখেন, প্রোগ্রামারদের সুবিধা দেওয়া যাতে তারা বাইনারি কোড বা জটিল মেশিন নির্দেশনা না জেনেও সহজভাবে প্রোগ্রাম তৈরি করতে পারে। এই এই ব্যাপারটা বুঝতে পারছেন সবাই? হাই লেভেল ভাষার মূল উদ্দেশ্য হলো প্রোগ্রামারদের সুবিধা দেওয়া, যাতে করে তারা বাইনারি কোড বা জিরো অন দিয়ে অফ অন, জিরো অন দিয়ে যে জটিল মেশিন ভাষা তৈরি করা হয়, সেটা না জেনেও বা সেই নির্দেশনা না জেনেও সহজে প্রোগ্রাম তৈরি করতে পারে। এই ভাষাগুলো সময় সাশ্রয়ী, সহজবোধ্য, কোনগুলো? হাই লেভেল ভাষা, এবং বিভিন্ন কম্পিউটার প্ল্যাটফর্মে ব্যবহারযোগ্য। ক্লিয়ার? সুন্দর করে হাই লেভেল ভাষার সংজ্ঞা। চাইলে দ্বিতীয় প্যারাগ্রাফটা না দিয়ে প্রথম প্যারাগ্রাফ দিলেও হয়ে যাবে, ঠিক আছে? আমাদের সময় কিন্তু হয়ে গেছে। আসলে এই বিষয়গুলো জটিল, এই যে এইভাবে পড়লাম বিধায় প্রশ্নটা কিন্তু মাথায় ঢুকে গেল, ঠিক না? এখন আমরা জাস্ট তিনটি জনপ্রিয় হাই লেভেল ভাষার অন্তত একটা মুখস্থ করে বুঝে আমাদের টাইম হয়ে গেলে আমরা রেখে দিব, ঠিক আছে? পরবর্তী দিন আবার আমরা পড়বো। আপনারা যদি একটু আগ্রহ দেখান বা নিয়মিত সবাই থাকেন, হয়তো বেশি বেশি সময় নিয়ে আমরা পড়ে ফেলতে পারবো, কিন্তু আপনাদের আগ্রহের উপর অনেক কিছু নির্ভর করবে। আচ্ছা, দেখেন, তিনটি জনপ্রিয় হাই লেভেল ভাষা এবং তাদের ক্ষমতা দুর্বলতা। আমরা প্রথমে যে ভাষাটা পড়বো সেটা হলো পোর্টরান। পোর্টরান, আপনি উচ্চারণটা বা শব্দটা একটু বোঝার চেষ্টা করেন, তাহলে ভালো হবে। আমরা প্রথমটা পড়েই শেষ করব আমাদের পড়া। একটা ফোন আসছিল, দেখেন আমরা এটা পড়ি। পোর্টরান মানে কি? ফর্মুলা ট্রান্সলেশন ল্যাঙ্গুয়েজ। এখন এই যে এখানে বুঝতে হবে ফর্মুলা ট্রান্সলেশন, এফ আর ফর
আর ট্রান, TRAN, ট্রান, তাহলে ফর ট্রান, বুঝতে পারছেন? ফর ট্রান, ফর্মুলা ট্রান্সলেশন, ফর্মুলা ট্রান্সলেশন এইটুকুর পূর্ণরূপ, এটুকুর পূর্ণরূপ দেখেন। এবার আমরা পড়ি, ফরট্রান হলো বিশ্বের প্রাচীনতম হাই লেভেল ভাষাগুলোর একটি, বিশ্বের প্রাচীনতম মানে পুরনো ভাষাগুলোর একটি। এটি মূলত বিজ্ঞান, প্রকৌশল এবং গাণিতিক গণনার জন্য। আপনি মনে রাখবেন বিজ্ঞান, প্রকৌশল, গাণিতিক গণনা, এটা মনে রাখতে হবে। মনে রাখলে পরেরটা তুলনা করা যাবে এবং পরেরটা সহজে মুখস্থ হবে। ফরট্রানটা কি? বিজ্ঞান, প্রকৌশল এবং গাণিতিক গণনার জন্য, তার মানে বৈজ্ঞানিক বিভিন্ন ক্ষেত্রে গাণিতিক ক্যালকুলেশনে এবং জটিল প্রকৌশলে ব্যবহার করা হয় এটা। তাহলে ফরট্রানের সংজ্ঞায় আমরা কয়টা বাক্য পেলাম? দুইটা বাক্য পেলাম। দুইটা বাক্যের প্রথমটা হলো ফরট্রান হলো বিশ্বের প্রাচীনতম হাই লেভেল ভাষাগুলোর একটি, আরেকটা হলো এটি মূলত বিজ্ঞান, প্রকৌশল এবং গণিত, বিজ্ঞান, প্রকৌশল এবং গাণিতিক গণনার জন্য তৈরি করা হয়। এখন ব্র্যাকেটে আছে IBM 1956। যদি আপনি এটুক দিতে পারেন তাহলে আপনার স্যার আপনাকে বেশি মার্কস দিবেন, যে না এই লোক অনেক কিছু জানে। IBM-টা কি? ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন কর্পোরেশন, IBM, ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন, IBM কর্পোরেশন। ঠিক আছে, এটা মার্কিন প্রযুক্তি কোম্পানি, যেগুলো কি করে আমরা জানি যে হার্ডওয়্যার, সফটওয়্যার, ক্লাউড বা AI টাই মোটামুটি এইগুলো তারা বিভিন্ন সেবা টেবা দিয়ে থাকে, পুরনো একটা কোম্পানি। ঠিক আছে, এইটা 1956 সালে এই ভাষার গোড়াপত্তন করে বা এই ভাষাটা তারা ব্যবহার শুরু করে। তাহলে আমরা এটা মনে রাখবো। ফরট্রান হলো বিশ্বের প্রাচীনতম হাই লেভেল ভাষাগুলোর একটি। এটি মূলত বিজ্ঞান, প্রকৌশল এবং কিসে গাণিতিক গণনার জন্য তৈরি করা হয়। ব্র্যাকেটে আমরা লিখবো IBM 1956। ঠিক আছে, আচ্ছা এবার আমাদের বলছে কি ক্ষমতা এবং দুর্বলতা দুটো দেখাতে বলছে। তাহলে ক্ষমতাটা কি? যেহেতু বিজ্ঞানের কথা বলছে, প্রকৌশলের কথা বলছে আর গাণিতিক গণনার কথা বলছে, এই জন্য আমরা এই তিনটা কথা মনে রেখে আমরা এই ধরনের কথা বলে ক্ষমতা লিখবো। দেখেন এখানে কি বলছে, গাণিতিক গণনা এবং বৈজ্ঞানিক বিশ্লেষণের জন্য অত্যন্ত কার্যকর। যেহেতু ওখানে প্রথমে একটা বাক্য মনে রাখছি, তাহলে এটা আমার লিখতে সুবিধা হবে। ক্ষমতা, গাণিতিক গণনা এবং বৈজ্ঞানিক বিশ্লেষণের জন্য অত্যন্ত কার্যকর। 2 নম্বরে বলছে জটিল সূত্র। দেখেন যেহেতু গাণিতিক গণনা আছে, জটিল প্রকৌশল আছে, সেহেতু এখানে জটিল সূত্র, সমীকরণ, পরিসংখ্যান, ইঞ্জিনিয়ারিং ক্যালকুলেশন, এই কথাগুলো আমাদের এখানে চলে আসলো। জটিল সূত্র, সমীকরণ, পরিসংখ্যান। আচ্ছা 3 নম্বর আছে দ্রুত কম্পাইল হয় এবং বড় আকারে নিউমেরিক্যাল ডেটা। কম্পাইলটা কি? কম্পাইলটা হলো আপনি যে প্রোগ্রামিং ভাষা আমরা একটু পড়লাম, সেই প্রোগ্রামিং ভাষায় লেখা, ঠিক আছে, যে কোডিং, সেটার যে সোর্সটা, যেখান থেকে কোডিংটা কম্পিউটার নিবে, ঠিক আছে, কম্পিউটার বোঝার মতো মেশিন করে রূপান্তর করবে, এই রূপান্তরের প্রক্রিয়াটাই হলো কম্পাইল। ঠিক আছে, মানে অর্থাৎ আমরা একটু আগে যেটা বললাম সেটাই কিন্তু এই কম্পাইল শব্দটা, আপনি সেটা বুঝবেন। আচ্ছা এরপরে কম্পাইলের পরে যেটা আছে সেটা হলো নিউমেরিক্যাল ডেটা। নিউমেরিক্যাল ডেটা, নিউমেরিক্যাল মানে কি? মানে নাম্বার, সংখ্যা, বিশাল যোগ বিয়োগ গুণ ভাগ, যেগুলো আমরা ক্যালকুলেটরে ধরবে না, যেগুলো আমরা নিজেরা আমরা হাত দিয়ে করতে পারি না, এইরকম মানে কল্পনাতীত যে সংখ্যাগুলো আছে সেইগুলোর ক্যালকুলেশন কম্পিউটার করতে পারে। ঠিক আছে, তো মোটামুটি এই হাই লেভেল ভাষাগুলোর মধ্যে ফরট্রানটা কি করতে পারে? বড় আকারে নিউমেরিক্যাল ডেটা হ্যান্ডেল করতে পারে বা ক্যালকুলেশন করতে পারে, ক্যালকুলেট করতে পারে। ঠিক আছে, তো মোটামুটি ক্ষমতার মধ্যে আমরা কয়টা বাক্য লিখবো বলেন? 3টা বাক্য। 3টা বাক্য কি কি আবার করি। 1 নম্বর হলো গাণিতিক গণনা এবং বৈজ্ঞানিক বিশ্লেষণের জন্য অত্যন্ত কার্যকর, জটিল সূত্র। দেখেন এই বাক্যটা আপনি যদি মনে রাখেন যে ফরট্রান এই কাজের জন্য ব্যবহার করা হয়, তাহলে ক্ষমতাটা এমনি হয়ে যাবে আপনার। গাণিতিক গণনা, বৈজ্ঞানিক বিশ্লেষণের জন্য অত্যন্ত কার্যকর, অনেক বড় নিউমেরিক্যাল ডাটা হ্যান্ডেল করতে পারে, দ্রুত কম্পাইল হয়, জটিল সূত্র, পরিসংখ্যান, ইঞ্জিনিয়ারিং ক্যালকুলেশনে এটা দক্ষ। এই কথাগুলো আমরা বলে দেব, এটা হলো ক্ষমতা। এখন দুর্বলতা কি? দুর্বলতাটা জানতে গেলে 2 নাম্বারটা যখন পড়বেন তখন আপনি বুঝবেন যে 2 নাম্বারের ক্ষমতা 1 নাম্বারে নাই বিধায় এটা হলো তার দুর্বলতা। বুঝতে পারছেন? তাহলে 2 নাম্বারের দুর্বলতা হলো ব্যবসায়িক অ্যাপ্লিকেশন বা ডেটা প্রক্রিয়াকরণের জন্য উপযোগী নয়। ফরট্রানটা হলো বিজ্ঞান, গণিত, প্রকৌশলের জন্য, ব্যবসার যে হাজিরা, বেতন, ভাতা, এইগুলোর জন্য, ইনভেন্টরি কন্ট্রোল, এইগুলোর জন্য ফরট্রান না। যখন আপনি 2 নাম্বার পড়লেন তখন কিন্তু আপনার মনে থাকবে যে এইটার দুর্বলতা হলো ব্যবসায়িক অ্যাপ্লিকেশন বা ডেটা সে প্রক্রিয়াকরণ করতে তেমন ভাবে পারে না বা উপযোগী না, পারে তেমন ভাবে পারে না। 2 নাম্বার হলো কোড কাঠামো কঠোর। কোড কাঠামো কঠোর, কোডিং কি একটু পড়ছি আমরা, যে প্রোগ্রামিং, যে শব্দগুলো দিয়ে যে ভাষাটা লেখে সফটওয়্যার অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য, ওইটা হলো কোডিং, লেখাটা হলো কোডিং। তাহলে এখানে কোড কাঠামোটা কঠোর। ফরট্রানের কোড কাঠামোটা কেমন? কঠোর। এই জন্য বাচ্চারা বুঝতে পারে না, যারা ছোট বাচ্চারা যারা প্রোগ্রামিং শিখে তাদের জন্য প্রথমে ফরট্রান দেওয়া হয় না। এবং আধুনিক প্রোগ্রামিং ধারণার সাথে সামঞ্জস্যতা কম, যেহেতু অনেক পুরনো,
আমরা আগেই বলছি যে এটা হলো বিশ্বের প্রাচীনতম হাই লেভেল ভাষাগুলোর একটা। যেহেতু প্রাচীনতম এবং 1956 সালে যখন কম্পিউটার প্রথম আবিষ্কার হয় বা হয় নাই, ঠিক সেই সময় এই ভাষাটা আবিষ্কার হয়। ঠিক আছে? তো সেই জন্য এটার বর্তমান আধুনিক যে প্রোগ্রামিং ভাষা সেটাকে বলা হয় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, সেটার সাথে এটা সামঞ্জস্যতা কম। তাহলে আমরা দুর্বলতা দুটো কথা লিখবো, একটা হলো ব্যবসায়িক অ্যাপ্লিকেশন বা ডেটা এটা হ্যান্ডেল করতে পারে না, আর একটা হলো কোড কাঠামো কঠোর, আর একটা হলো আধুনিক প্রোগ্রামিং। আধুনিক প্রোগ্রামিং ধারণাটা হলো আপনার এটার সাথে সামঞ্জস্যতা বা মিল কম। বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, যেটা আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দিয়ে একটা প্রশ্ন কিন্তু নিচে পড়বো। ঠিক আছে? তো মোটামুটি আমাদের সময় হয়ে গেছে এইটুকু পড়তে গিয়ে। যাই হোক, এইটুকু আপনারা যদি সবার হয়ে থাকে বা সবাই যদি একটু বুঝে থাকেন, পরীক্ষায় লেখার উপযোগী হয়ে থাকে, তাহলে এতেই আমাদের সবার সার্থকতা পরিশ্রমের। ঠিক আছে? সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ আমরা রুটিন অনুযায়ী আবার ক্লাসে বসে যাবো। আর আমাদের মোতাহার স্যার বলছেন যে ফাইনাল সেমিস্টারে যদি তাড়াতাড়ি শেষ করতে পারেন তাহলে হয়তো দুইটা একসাথে নিয়ে ফেলতে পারে, কারণ অষ্টম ব্যাচের অনেক দিন হয়ে গেছে, আমাদের প্রায় 2.5 বছর হয়ে গেছে, এই যে দুনিয়া 2.5 বছর হয়ে গেল। ঠিক আছে? তো এই জন্য আমাদের হয়তো যদি নিয়েও ফেলতে পারে ফোর্থ সেমিস্টার একসাথে। তো মোটামুটি ফোর্থ সেমিস্টারে পড়াশোনা আমরা শুরু করতে চাই। তো আপনাদের সবার আগ্রহ এটা অনেকটা নির্ভর করবে। ঠিক আছে? ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।